জেব্রা ক্রসিং ব্যবহার না করলে বা ফুটওভার ব্রিজ ব্যবহার না করলে ন্যাশনাল ডাটাবেস থেকে আপনার ঠিকানা নিয়ে আপনার ঠিকানায় পেনাল্টি বা শাস্তির কাগজ পাঠিয়ে দেওয়া হবে। সিটি কর্পোরেশন কিন্তু গত 10-15 বছরে অনেকগুলা ক্রসিংয়ে সিগন্যাল বাতি স্থাপন করেছিল, কোনো বিশেষ কারণে গুলশান 2 ছাড়া কাজে আসেনি। না, আমাদের ডিএমপিরও প্ল্যান ছিল যেটা পার্কিং অ্যাপস তৈরি করা, চেক দিতে পারবে যে কোথায় পার্কিং অ্যাভেলেবল, কোথাও ভ্যাকেন্ট আছে কিনা। একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর পডকাস্টে আপনাদের সাথে আছি আমি সাজিদ সরকার। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডিএমপির সদ্য সাবেক কমিশনার মোহাম্মদ সারওয়ার। আমরা এআই যুগে পদার্পণ করেছি এবং এই প্রযুক্তিও আপনার হাত ধরেই এসেছে। আগে যেখানে হাতের ইশারায় ছিল কার্যরত, সেটি এখন সিগন্যালে রূপান্তরিত হয়েছে এবং আমরা দেখছি সেটি ধীরে ধীরে কাজে আসছে। শুরুতে অনেকেই এটি নিয়ে সমালোচনা করলেও এখন কাজে আসতে শুরু করেছে। এটি আসলে এই চ্যালেঞ্জিংটা কিভাবে শুরু করেছিলেন? ধন্যবাদ। এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। এআই ক্যামেরা বা এআই প্রযুক্তির পাশাপাশি কয়েকটা জিনিস না বললেই নয়। কারণ হলো এআই প্রযুক্তি আমাদের অবলম্বন করার জন্য অনেকগুলা বিষয় এর সাথে জড়িত ছিল। এআই প্রযুক্তির আগে আমরা কিন্তু ডিএমপিতে ভিডিও মামলা 25 সালের সম্ভবত মাঝামাঝি থেকে ভিডিও মামলা চালু করেছি, অর্থাৎ ভিডিওর মাধ্যমে আমাদের ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিকের যারা কাজ করে তারা বিভিন্ন জায়গায় রং পার্কিং সহ বিভিন্নভাবে যারা অবস্ট্রাকশন তৈরি করে ভিডিও করে, এই ভিডিও মামলা যাদের গাড়ির নাম্বার ঠিকানা নিয়ে তাদের বাসায় বা তাদের ঠিকানায় ভিডিও মামলার কপি, এটা গত বছরই চালু হয়েছিল, অর্থাৎ 25 সালের মাঝামাঝি। এইটা হলো মূল বেজ। এই ভিডিও মামলার আবার মূল বেজ হলো আমাদের সাথে বিআরটিএ। আমি আগে হয়তো বলতে ভুলে গেছি, বিআরটিএ কিন্তু ঢাকা শহর বা দেশের ট্রাফিক ব্যবস্থার জন্য অন্যতম একটা সংস্থা, যারা রুট পারমিট সহ রেজিস্ট্রেশন, ফিটনেস ইত্যাদি দেয়। তো বিআরটিএতে বিশাল ডাটাবেস, অর্থাৎ সকল গাড়ির ডাটাবেস বিআরটিএতে আছে, প্লাস সকল ড্রাইভারদের ডাটাবেস বিআরটিএতে আছে। এই বিআরটিএর ডাটাবেসে যদি অ্যাক্সেস না পাওয়া যায় বা ডাটাবেস ডিএমপি বা পুলিশ ব্যবহার করতে না পারলে এই ভিডিও মামলা বা এআই মামলা কোনোটাই করা সম্ভব ছিল না। আমরা 25 সালের এর আগেও 14-15 বছর চেষ্টা করা হয়েছিল বিআরটিএর ডাটাবেসে আমাদেরকে অ্যাক্সেস বা আমাদের সাথে শেয়ারিং করার জন্য। ওই চেষ্টা সফল হয় নাই। আমরা গত বছর জানুয়ারি থেকে চেষ্টা করে প্রায় 6-7 মাস পরে গত বছর বিআরটিএর সাথে পুলিশ হেডকোয়ার্টার বা ডিএমপির এমইউ হয়ে ওই ডাটাবেসের অ্যাক্সেস পাওয়া গেছে। ওই ডাটাবেসের মাধ্যমেই আমরা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেখে গাড়ির মালিককে বা তার ঠিকানা কি সব আইডেন্টিফাই করেই ভিডিও মামলা চালু রেখেছি বা গত বছর থেকে চালু করা হয়েছে। এই ভিডিও মামলারই নতুন রূপ হলো এআই মামলা। এইটাও ভিডিও ফুটেজ, যদিও এআই ক্যামেরা বলা হয়, অ্যাকচুয়ালি এআই ক্যামেরা না, এগুলো নর্মাল ক্যামেরা, বুলেট ক্যামেরা দিয়েও কাজ হবে। তবে প্যান টিল্ট জুম ক্যামেরা বা পিটিজেড ক্যামেরা এটা বেশি ইফেক্টিভ, যেহেতু এটা 360 ডিগ্রিতে মুভ করতে পারে, প্লাস জুম করা যায়, সহজেই যে কোনো গাড়ির নাম্বার রিড করতে পারে। তো এই ক্যামেরা আমাদের পক্ষে বা মানুষের পক্ষে 24 ঘন্টা দেখে অবজারভেশন করা সম্ভব না, কে রং পার্কিং করে আছে, কে উল্টা রাস্তায় আছে বা কে সিগন্যাল অমান্য করেছে। তখন আমরা চিন্তা করেছি যে কিভাবে এটাকে ইফেক্টিভ করা যায়। আমাদের ডিএমপি পুলিশ কন্ট্রোল রুমে মনিটরে সকল ক্যামেরার অ্যাক্সেস আছে এবং আমাদের লোকজন বা ডিএমপির পার্সোনালরা ক্যামেরা বসে বসে দেখে। কিন্তু এইটা দেখে আপনার আইডেন্টিফাই করা খুব হয়তো দিনের বেলা অনেক কষ্ট হতে, বা হয়তো 1-2টা গাড়ি আপনি করতে পারবেন, যখন কে কখন ল ব্রেক করে সেটা তো বোঝা যায় না। তখন আমরা বিভিন্ন সফটওয়্যার বা ইঞ্জিনিয়ার যারা কম্পিউটার, তাদের সাথে আমি পার্সোনালি আলাপ আলোচনা করে যে বললাম যে এরকম কিছু করা যায় কিনা, যে গাড়িটা যখন ভায়োলেশন করবে ওই সময়ের ফুটেজটা আমাকে দিবে। হ্যাঁ, তারা তখন অ্যাগ্রি করলো, হ্যাঁ করা সম্ভব, একটা সফটওয়্যার তৈরি করতে হবে, এই সফটওয়্যারের মাধ্যমে এটা করা সম্ভব। যদিও এইসব সফটওয়্যার বাইরে হয়তো অ্যাভেলেবল, কিন্তু এগুলো খুব কস্টলি। তো আমাদের লোকাল
যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তাদেরকে অনেক ধন্যবাদ। তারা এই সফটওয়্যার আমাদের ইনস্ট্রাকশন মতো বা আমাদের চাহিদা মতো তৈরি করে দিয়েছে। এই সফটওয়্যার আমরা যদিও অনেকগুলো সফটওয়্যার কোম্পানির সাথে আমরা আলাপ করেছি, অনেকে অনেক বেশি মূল্য চাচ্ছিল, পরে আমরা কম মূল্যে যেটা সেটাই নিয়েছি। তো সফটওয়্যারে আমরা তাদেরকে লজিক দিয়েছি যে বিশেষ করে প্রথম সিগন্যাল বাতি চলে এই ক্রসিংগুলোতে আমাদের বেশি এনফোর্স করা দরকার। কারণ কি, এই যে সিগন্যাল লাইট যদি অমান্য করে তাহলে তাদেরকে যদি আমাদের ট্রাফিক পুলিশ ফিজিক্যালি ধরতে যায় তাহলে গাড়িটাকে থামাতে হবে, ওই গাড়িটার ফলে আরেকটা অবস্ট্রাকশন হবে, বা নেক্সট ক্রসিংয়ে থামালেও রাস্তা অবস্ট্রাকশন হবে, অসুবিধা হবে, এবং ডেইলি যারা ভায়োলেট করে অসংখ্য। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি বা ম্যানুয়ালি কিন্তু খুব বেশি গাড়িকে ধরতে পারবো না। এই এআই প্রযুক্তি বা এআই সফটওয়্যারের মাধ্যমেই আমরা এখন ধরার ব্যবস্থা করেছি। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে সিটি কর্পোরেশন কিন্তু গত 10-15 বছরে অনেকগুলা ক্রসিংয়ে সিগন্যাল বাতি স্থাপন করেছিল কয়েক দফায়, কিন্তু ফাইনালি গুলশান ছাড়া মনে হয় বাকিগুলো কাজে বিশেষ আসেনি। কারণে গুলশান 2 ছাড়া কোথাও এটা কাজে আসেনি। কাজে না আসার কারণ হলো আমার ধারণা সিটি কর্পোরেশন এবং ওই যে ডিএমপি ট্রাফিকের সাথে সমন্বয় ছিল না, অথবা কোনো বিষয় ছিল। তবে আমরা এই যে সিটি কর্পোরেশন গত বছর 22টা ক্রসিংয়ে সিগন্যাল লাইট লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল বুয়েটের সহযোগিতায়, বাংলাদেশের টেকনোলজিতে। এই 22টা ক্রসিংয়ে সিগন্যাল লাইট লাগানোর আগে আমরা ডিএমপি স্বপ্রণোদিত হয়ে তাদের সাথে যোগাযোগ করে যে এই সিগন্যালগুলো কীভাবে লাগাবে, কীভাবে টাইম ফিক্স করবে, কীভাবে করবে আমাদের চাহিদা মতো। আপনি ট্রাফিকের দায়িত্বে থাকা অবস্থায় করেছিলেন নাকি যখন আপনি প্রশাসনে বা ডিএমপি প্রশাসনিক দায়িত্বে থাকা অবস্থায় করেছিলেন? ট্রাফিকে থাকা অবস্থায় মানে এই এআই প্রযুক্তিটা আপনি তো শুরু করেছিলেন, আপনার হাত ধরেই তো এসেছিল। হ্যাঁ, আমার হাত ধরে এসেছিল। তো এআই প্রযুক্তির যে বললাম যে সিগন্যাল লাইট যদি সিটি কর্পোরেশনের সাথে আমরা কোঅপারেশন করে বা কোঅর্ডিনেশন করে সিগন্যাল লাইটগুলো আমাদের মতো, এখন কিন্তু সিটি কর্পোরেশন আমরা যেভাবে চেয়েছি, যেভাবে টাইমিং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পিক আওয়ারে একরকম টাইমিং, অফ পিক আওয়ারে আরেকরকম টাইমিং, এই টাইমিংগুলো আমাদের সাথে সমন্বয় করে সিরিজ অফ মিটিং মাননীয় যে প্রতিমন্ত্রী বা প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ছিলেন, যোগাযোগ উপদেষ্টা, ওনার সমন্বয়ে, ওনার সভাপতিত্বে সবাই আমরা মিটিং করে বলা যায় যে মাসে 2-3টা করে মিটিং হতো। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়কালটা। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের সময় আমি এডিশনাল কমিশনার ট্রাফিক হিসাবে প্রত্যেক সময় মিটিংয়ে যেতাম। মিটিংয়ে আমরা ডেপুটি কমিশনার বা কাউকে পাঠাতাম না, আমি নিজেই যেতাম। কারণ কি, এই সমন্বয়টা যদি ঠিকমতো না হয়, প্লাস বুয়েটের ইঞ্জিনিয়ার বা প্রফেসর সহ সিটি কর্পোরেশন এই সমন্বয় করে আমরা যেভাবে চেয়েছি, যদিও আমরা চেয়েছিলাম যে অটোমেটেড সিগন্যাল বা প্রোগ্রেসিভ সিগন্যাল, ওইটা করতে আরও কস্টলি। তবে এটা অনেকটা ওই সেমি অটোমেটিক বা ম্যানুয়াল, এটাতে সুবিধা হলো যে আমরা যেভাবে টাইমিংটা ফিক্স করে দেই যে পিক আওয়ারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সাপোজ 4 দিকে হয়তো 90 সেকেন্ড করে, অফ পিক আওয়ারে হয়তো 4 দিকে 60 সেকেন্ড করে, বা উত্তর দক্ষিণ হয়তো 70 সেকেন্ড, পূর্ব পশ্চিম হয়তো 40 সেকেন্ড করে। এই সমন্বয়টা করে এই সিগন্যালগুলো আমরা চালু করেছি, এবং এই সিগন্যালগুলো চালু করার সময় আমরা সিটি কর্পোরেশন বা বুয়েটের কর্তৃপক্ষ বলছে যে এই সিগন্যাল অভ্যাস করার জন্য প্রচুর লোক দিতে হবে আমাদের। কারণ কি, ধরেন 4টা রাস্তা, বিজয় সরণি, 4টা রাস্তায় এক এক দিক থেকে 4টা করে লেন, তো 4টা করে লেন, 16টা লেনে গাড়ি আসতেছে। তো 16টা লেনে এক এক পালায় 16 জন লাগবে 16টা লেনের গাড়ি থামানোর জন্য। আবার ওখানে 4টা জেব্রা ক্রসিংয়ে 2 পাশে আপনার মানুষকে থামিয়ে রাখার জন্য আবার এক এক পালায় 4টাতে 8 জন, 8 আসলে 24 জন, 3 পালায় 72 জন লোক। তাদের চাহিদা ছিল যে 72 লোক দিয়ে এই সিগন্যালটা মেনটেন করতে হবে। গাড়ি কি বুয়েটের ছিল? বুয়েটের ছিল, এবং মিনিমাম 72 জন লোকের চাহিদা ছিল। জনবল এতগুলো ছিল? আমাদের জনবল এত ছিল না। আমরা ইনিশিয়ালি গত বছর সম্ভবত জুলাই বা অগাস্টের দিকে সিগন্যালগুলা ট্রায়াল শুরু হয়েছিল, 7টা সিগন্যাল, অর্থাৎ বাংলা মোটর না, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে শুরু করে বাংলা মোটর হয়ে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত। তো আমরা প্রথম দিকে অত লোক না দিতে পারলে কিছু কিছু লোক দিয়ে অভ্যাস করানোর চেষ্টা করছি। যদিও তখন আমরা বলেছিলাম যে কিছু ক্যামেরা লাগিয়ে দেন, এই ক্যামেরার মাধ্যমে আমরা ফুটেজ নিয়ে
আমরা কি বলে এই তাদেরকে ধরবো যারা ভায়োলেট করে, তখন আর এই রিকোয়েস্টটা আসলে রাখিনি। কিন্তু সমস্যা তো ফেস করতেছি আমরা। মাঝে মাঝে বলে যে এই আপনাদের লোকজন নাই, এখানে তো সিগন্যাল মানতেছে না, যে কেউ চলে যাচ্ছে, মানুষও পার হচ্ছে, গাড়িও পার হচ্ছে। তো আমরা বললাম আমাদের লোকজন কম, এখন যতটা সম্ভব ততটা দিয়েছি। তখন থেকে আমি প্ল্যান করলাম যে এই ক্যামেরা যেহেতু পেলাম না, আমরা ডিএমপি তখন ক্যামেরা পারচেজের প্রসিডিউরটা শুরু করেছি এবং সফটওয়্যারেরও চিন্তা আমরা শুরু করেছি। শুরু করে ফাইনালি আমরা এই বছর মে মাসের ফার্স্ট উইকের দিকে সফটওয়্যার রান করে এই এআই ক্যামেরা মামলা বা আপনার এআই প্রযুক্তির সফটওয়্যার ড্রিভেন মামলা শুরু করে এই ব্যবস্থা আমরা বলবৎ করতে পেরেছি। এখন অনেকগুলা ক্রসিংয়ে এআই ক্যামেরা বা এই পিটিজেড ক্যামেরা বসিয়ে এই ব্যবস্থাকে বলবৎ করা হচ্ছে। তা আমি মনে করি ঢাকা শহরে যদি পুরা এলাকা কভার করা যায়, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকার আমাদেরকে একটা প্রজেক্ট অ্যাপ্রুভাল দেবে বলে সম্মত হয়েছে। সেই প্রজেক্টে প্রায় 11,000 ক্যামেরা বসানো হবে ঢাকা শহরে। এর মধ্যে 2,000 ক্যামেরা থাকবে হলো ট্রাফিক কন্ট্রোলের জন্য বা ট্রাফিকের এআই মামলা সহ বিভিন্ন মামলার জন্য, আর 9,000 ক্যামেরা থাকবে হলো ক্রিমিনাল বা অন্যান্য অ্যাক্টিভিটি মনিটর করার জন্য। ওই প্রজেক্টটা হয়ে গেলে ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থা আরও ভালো হবে। যদিও ওই প্রজেক্ট হওয়ার আগেও এখন ডিএমপি নিজস্ব অর্থায়নে ক্যামেরা গ্রাজুয়ালি বসিয়ে এই ব্যবস্থাকে আরও জোরদার করতেছে। আমরা দেখেছি শুরুতেই এআই ক্যামেরা মানুষের মাঝে একটি ভয় দেখিয়েছিল এবং সেই ভয়টা কিন্তু কাজে লেগেছে। ট্রাফিক সার্জেন্ট যারা দায়িত্বে আছেন তাদের কাজে আসলে কতটুকু সহযোগিতা করতে পেরেছে এই প্রযুক্তি? এই প্রযুক্তি বলা যায় যে আমাদের ট্রাফিকের জন্য একটা মাইল ফলক। ট্রাফিকের ম্যানুয়াল মামলা করতে, একটা মামলা করতে হাফ অ্যান আওয়ার চলে যাচ্ছে। ড্রাইভার বা যারা গাড়ি চালক তাদের কাছ থেকে কাগজ নেওয়া ইত্যাদি নেওয়া, হিসিং, গাড়ি পার্কিং করা, গাড়ি থামানো, অন্য গাড়ি অবস্ট্রাকশন, বলা যায় যে অনেক সমস্যার সমাধান হয়েছে। এবং ভবিষ্যতে দেখা যাবে যে আমরা যদি ঢাকা শহর বা রোডগুলা সব এই ক্যামেরা দিয়ে কভার করতে পারি, তাহলে ট্রাফিক সার্জেন্ট তাদের ম্যানুয়ালি মামলা দেওয়ার খুব বেশি প্রয়োজন হবে না। সেক্ষেত্রে তারা অন্যান্য ট্রাফিক ডাইভার্ট বা জ্যাম কমানো বা ইত্যাদি কাজে থাকতে পারবে এবং মানুষের কমপ্লেনও থাকবে না। কারণ কি, এইসব মামলায় ভিডিও ফুটেজ আছে, কেউ অস্বীকার করতে পারবে না বা কোনো ড্রাইভার তার মালিককে ভুল বুঝাতে পারবে না যে আমি তো আসলে রং পার্কিং করিনি, আমাকে জোর করে মামলা দিয়েছে বা ইন্টেনশনাল মামলা দিয়েছে। যেহেতু এখানে প্রুফ আছে, অতএব এইটা বলা যায় যে যুগান্তকারী পদক্ষেপ হয়েছে। এবং আরও প্ল্যান ছিল যে ওই যে জেব্রা ক্রসিং এবং ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু আমাদের পথচারীদের রাস্তা পারাপার হওয়ার কথা, কিন্তু এটাও অনীহা, এইটাও বলবৎ হচ্ছে না। যত্র রাস্তা পার হচ্ছে, ইভেন রাস্তা দিয়ে হাঁটতেছে, ফুটপাথ দিয়ে না হেঁটে। তো এইটাও আমার পার্সোনাল প্ল্যান ছিল, এইটাকেও কিন্তু এআই ক্যামেরার মাধ্যমে বলবৎ করা সম্ভব। বিশেষ করে জেব্রা ক্রসিং এবং ফুটওভার ব্রিজ এগুলা ব্যবহার না করলে, এর বাইরে যদি অন্য জায়গা দিয়ে মানুষ পার হয়, তাদের ভিডিও ফুটেজ নেওয়া, ওই ভিডিও ফুটেজে তার চেহারা আইডেন্টিফাই করে আমাদের এনআইডি ডাটাবেজে কিন্তু প্রত্যেক মানুষের ছবি আছে। এই ছবির সাথে ম্যাচিং করে বের করা সম্ভব যে আপনি কোন দিন কোন রাস্তায় সিগন্যাল ভায়োলেট করছেন। অর্থাৎ জেব্রা ক্রসিংয়েও পার হতে হলে কিন্তু আপনার সিগন্যাল আছে, সবুজ বাতি চললে জেব্রা ক্রসিং দিয়ে যাবেন, লাল বাতি দিয়ে যাবেন না। এবং ডিএমপি কিন্তু প্রায় 15টা পয়েন্টে, 15টা না 7-8টা পয়েন্টে শুধু জেব্রা ক্রসিংয়ে পেডেস্ট্রিয়ান সিগন্যাল লাইট বসিয়ে, রমনাটা চালু আছে, রমনা থানা ক্রসিংয়ে, তারপর রমনা পার্কে এখানে চালু আছে, তিব্বত ক্রসিংয়ে আছে, মিরপুর হার্ট ফাউন্ডেশনের ওখানে আছে, তারপরে আরও বেশ কয়েকটা জায়গা আছে, সম্ভবত বনশ্রী ওখানে বা আফতাবনগর ওই যে ইউনিভার্সিটির সামনে। তো এইটাও যদি করা যায় যে আপনাকে আইডেন্টিফাই করে আপনার ন্যাশনাল ডাটাবেস থেকে আপনার ঠিকানা নিয়ে আপনার ঠিকানায় পেনাল্টি বা শাস্তির কাগজ পাঠিয়ে দেওয়া হবে। মোটরযান আইনে কিন্তু আপনি যত রাস্তা পার হলে পথচারীকেও জরিমানা করা যায়। এবং জেব্রা ক্রসিং ব্যবহার না করলে বা ফুটওভার ব্রিজ ব্যবহার না করলে যে কোনো জায়গায় পার হলে, অতএব এই ব্যবস্থা করলে আমার মনে হয় পথচারীদের কারণে গাড়ি যে অবস্ট্রাকশন হয়, সেই অবস্ট্রাকশনটা কমে যাবে, গাড়ির স্পিড বাড়বে।
তো এরকম বলা যায় যে আরও অনেক টেকনোলজি অ্যাপ্লাই করে ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নয়ন করা সম্ভব। আরও একটা ডিএমপি, একটা হ্যালো ডিএমপি একটা অ্যাপস চালু করেছে। এই অ্যাপসেও আমাদের প্ল্যান ছিল যে অথেন্টিক যদি ভিডিও ফুটেজ কেউ ওই আমাদের অ্যাপসে পোস্ট করে, যে ধরেন রং পার্কিং তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অথবা তার অফিসের সামনে কেউ রং পার্কিং করে রাখলো, ওখানে হয়তো আমাদের ক্যামেরা এখন পর্যন্ত বসানো হয় নাই, কিন্তু ওখানে যদি অথেন্টিক লোক ভিডিও করে পাঠায়, ওই ভিডিওটা যদি অথেন্টিকেশন পাওয়া যায় তাহলে ওইটা দিয়েও মামলা করা সম্ভব। কিন্তু বলা যায় যে ডিজিটালি ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নত করা সম্ভব। একটা বিষয় আমার একটু জানার আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের নির্দিষ্ট পার্কিং নেই, এই যানবাহনগুলো আসলে কোথায় পার্ক করবে? কোনো অফিসের সামনে অথবা দোকানের সামনে গিয়ে পার্ক করছে। দেখা যাচ্ছে সেই দোকানদার সামনে তিনি লিখে রাখছেন নো পার্কিং। এটা আসলে আইনে কি বলছেন? নর্মালি প্রত্যেক শহরেই পার্কিংয়ের জন্য আলাদা পার্কিং, বিশেষ করে মাল্টি স্টোরেড পার্কিং অথবা বেসমেন্ট পার্কিং ব্যবস্থা থাকার কথা। আমাদের ঢাকা শহরে যদিও পর্যাপ্ত পার্কিং নেই, তারপরও কোনো কোনো এলাকায় পার্কিং আছে। রাজুকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ভবনের জন্য নির্দিষ্ট পরিমাণ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে, এবং পার্কিংয়ের ব্যবস্থা সেই সব ভবন মালিক ইনিশিয়ালি যখন কনস্ট্রাকশন করে 2-3টা বেসমেন্ট পার্কিংয়ের জন্য থাকে, কিন্তু ফাইনালি ওইসব ভবন মালিকরা ওইসব পার্কিংকে ব্যত্যয় করে ওখানে হয়তো বসবাস বা দোকান টোকান করে ওইটাকে অকুপাই করে ফেলেন এবং তারাই সেটি বাধাগ্রস্ত করছে। হ্যাঁ, এইটাকে আমরা রাজুক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনেছি। ঢাকা শহরে পার্কিংয়ের জায়গায় যদি কোনো দোকান বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয়, এটাকে মুক্ত করার জন্য। আমার জানা মতে বড় বড় বিল্ডিংয়ে হয়তো 1000 গাড়ি 800 গাড়ি পার্কিং আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা হয়তো 200 গাড়ি পার্কিং রেখে বাকি 600-700 গাড়িতে পার্কিং জায়গায় অন্যান্য ব্যবস্থা বা দোকান বা অন্যান্য কোনো কিছু করতেছে। তো এই পার্কিংগুলো যে অপসারণ করা হয় পার্কিংয়ের জায়গা থেকে, তাহলে অ্যাভেলেবল পার্কিং হবে। এছাড়া আমার জানা মতে মতিঝিল এলাকায় 4-5টা ভবন আছে, প্রত্যেকটা ভবনে 400-500 করে প্রায় 2000 গাড়ি পার্কিং আছে। এমনকি বাইতুল মোকাররম মসজিদ, তার নিচেও জানা মতে 500-এর উপরে পার্কিং আছে, কিন্তু এগুলো পার্কিং হিসাবে ব্যবহার হয় না এবং অনেকে জানেনই না। এই জন্য আমাদের ডিএমপিরও প্ল্যান ছিল যেটা পার্কিং অ্যাপস তৈরি করা, যে পার্কিং অ্যাপসে আপনার যে কেউ চেক দিতে পারবে যে কোথায় পার্কিং অ্যাভেলেবল, কোথাও ভ্যাকেন্ট আছে কিনা, তো বিশেষ করে গুলশান এলাকায়, মতিঝিল এলাকায়। এছাড়া বাংলাদেশ পুলিশের কিন্তু মাল্টি স্টোরেড পার্কিং বিল্ডিং আছে। পুলিশ হেডকোয়ার্টারের ভিতরে 120টা গাড়ি পার্কিংয়ের জন্য 15তলা পার্কিং বিল্ডিং। এছাড়াও আমাদের পুলিশের 3টা জায়গায় আরও 15তলা 3টা পার্কিং বিল্ডিং আছে। আরও বেশ কিছু, এমনকি থার্ড টার্মিনালেও কিন্তু নতুন পার্কিং বিল্ডিং হয়েছে। এমনকি থার্ড টার্মিনালে এয়ারপোর্টে কিন্তু সেন্টার পয়েন্ট একটা মার্কেট আছে, ওই মার্কেটেও কিন্তু পার্কিং বিল্ডিং আছে। তো পার্কিং বিল্ডিংয়ে যদি গাড়ি যায় বা পার্কিং এলাকায় গাড়ি যায়, তাহলে রাস্তায় গাড়ি রাখার প্রয়োজন হবে না। এবং এক্ষেত্রে আমরা পরামর্শ দিয়েছি যে পার্কিং বিজনেসকে এনকারেজ করা। অ্যান্ড পুলিশি প্রেশারে বা মামলা হলে মানুষ পার্কিংয়ে যাবে, তখন পার্কিংয়ের চাহিদা বাড়বে, তখন সরকারিভাবে এবং বেসরকারিভাবে সবাই পার্কিং এলাকা ক্রিয়েট করবে, ভাড়া দিবে বা সরকার পার্কিং বিল্ডিং তৈরি করবে। কারণ রাস্তা তো এমনি আমাদের কম, তারপরে যদি রাস্তা পার্কিং করে রাখে তাহলে তো অবস্ট্রাকশন হবেই। সড়কের শৃঙ্খলার বড় অভাব আমরা দেখি। তার মধ্যে অন্যতম কারণ যে মহাসড়কগুলোতে, অর্থাৎ সিটি কর্পোরেশনের ভেতরে যে সড়কগুলো রয়েছে, এই সড়কগুলোতে অটোরিকশা চলাচল একেবারেই নিষেধ। কিন্তু এখন আমরা দেখছি যে এআই ক্যামেরা আসার পরে অন্যান্য যানবাহনগুলো তারা সতর্ক হয়েছেন, কিন্তু রিক্সাগুলো বাধাগ্রস্ত হচ্ছে। এটি আসলে সমাধানের উপায় কি? অটোরিকশার সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে। অটোরিকশার নীতিমালা একটা ড্রাফট তৈরি হয়েছে। ওই নীতিমালা যদি ফাইনাল করে এক্সিকিউশন করা যায় তাহলে আমরা মনে করি এই সমস্যার সমাধান হবে। তবে ডিএমপি ট্রাফিক কিন্তু অটোরিকশাকে কিন্তু বলা যায় যে প্রায় কন্ট্রোল করে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাকে মোটামুটি সচল রেখেছে। বিশ্বে কিন্তু 10টা ট্রাফিক কনজেশন সিটির মধ্যে ঢাকা কিন্তু নেই।
আপনার অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির অনেক সিটি আছে যেগুলা ট্রাফিক কনজেশন ঢাকার চেয়ে বেশি। তো সেই দিক দিয়ে আমরা সৌভাগ্যবান যে অন্যান্য সিটির মতো ঢাকা সিটির কনজেশন বা ঢাকা সিটির অ্যাভারেজ স্পিড অন্যান্য সিটির মতো না। তারপর এই অটোরিকশাকে কিন্তু ডিএমপি মেইন রোডে ডিএমপি প্রায় মিটিং করতো অটোরিকশার মালিক সমিতি বা শ্রমিক সমিতির সাথে যে বাস চলে এমন রাস্তায় যেন অটোরিকশা না আসে, আপাতত অলিতে গলিতে চলুক। এবং সিটি কর্পোরেশন বা সরকার সংশ্লিষ্ট সংস্থা হয়তো অলিতে গলিতে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার পারমিশন দেবে। যদিও এই অটোরিকশা না, এটা একটু ঝুঁকিপূর্ণ, কারণ কি ব্যালেন্সিং সমস্যা, ব্রেক সমস্যা। তো বুয়েট কর্তৃক নির্ধারিত একটি অটোরিকশা বের হয়েছে, ওইটাতে ব্রেক বা অন্যান্য সমস্যা আছে, ওইটার দাম একটু বেশি। ওই রিক্সাগুলো হয়তো গ্রাজুয়ালি অলিতে গলিতে বা এলাকায় চাহিদা অনুযায়ী রেজিস্ট্রেশন দেওয়া হবে এবং ড্রাইভারদেরও ট্রেনিং দেওয়া হবে। এবং ওই অটোরিকশার জন্য পানিশমেন্ট সিস্টেমও থাকবে, গাড়ি যেমন পানিশমেন্ট সিস্টেম তাদেরও থাকবে। অর্থাৎ তারা উল্টো রাস্তায় আসলে, যত্রতত্র দাঁড়ায় প্যাসেঞ্জার নিলে বা অবস্ট্রাকশন তৈরি করলে অথবা মেইন রোডে আসলে তাদেরও কিন্তু জরিমানা হবে, এরকম প্রভিশনটা আছে। তো ওইটাকে রিভিউ করে ফাইনাল করলে আমার মনে হয় উইন উইন সিচুয়েশন। অটোরিকশাও কিছু ঢাকা শহরে চলতে পারে যেহেতু জীবিকার বিষয় আছে, পাশাপাশি ঢাকা শহরের মেইন রোডগুলো ফ্রি হতে পারে। তবে ডিএমপি ট্রাফিক ঢাকা শহরের মেইন রোডগুলো থেকে 90% উপরে অটোরিকশা কমিয়ে রাখছে। 10% বা 5% অটোরিকশা মেইন রোডে আসে, তাও অটোরিকশার চেয়ে বেশি দোষ আমি বলবো যে প্যাসেঞ্জাররা হয়তো একটু কোনো না কোনোভাবে পাওয়ারফুল বলতে সরকারি চাকরি করে বা কোনো পাওয়ারফুল শ্রেণীর লোক, তারা বলে যে যাব, পুলিশকে আমি ম্যানেজ করবো, পুলিশকে আমি ফেস করব। তাদের কারণেই মেইন রোডে কিছু অটোরিকশা আসে। মেইন রোডে অটোরিকশা আসার কারণে অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে, তবে ট্রাফিক জ্যামটা খুব বেশি প্রভাব করে না। কিন্তু অটোরিকশাকেও ওই আপনার সিগন্যাল মেনে রাস্তায় চলতে হবে। যখন সিগন্যাল বন্ধ থাকে তখন কিন্তু অটোরিকশা পার হতে পারে না। অতএব 5 বা 10% অটোরিকশা মেইন রোডে চলে। ডিএমপি ট্রাফিক যদি মেইন রোডে অটোরিকশা ওঠা বন্ধ না করতো তাহলে ঢাকা শহর কলাপস করতো। অ্যান্ড মেইন রোডে অটোরিকশা বন্ধ করার জন্য ডিএমপির অলিতে গলিতে ট্রাফিক ফোর্স সহ বিভিন্নভাবে কাজ করতেছে, পাশাপাশি সচেতনতা তৈরি করা হচ্ছে। আমি থাকার সময় অলিতে গলিতে বেশ কিছু রিক্সা ট্রাপার বসিয়েছিলাম যাতে মেইন রোডে রিক্সাগুলা না আসতে পারে। যদিও রিক্সা ট্রাপার হয়তো কেউ ফাঁকি দিয়ে পার হয়, কিন্তু এটা একটা ডেটারেন্ট ইফেক্ট এবং প্যাসেঞ্জাররা জানে যে এর বাইরে রিক্সা নিয়ে যাওয়া যাবে না। তো রিক্সা ট্রাপার সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এই কাজ আমার জানা মতে চলছে। আমরা আশা করি যে এই ব্যবস্থা থেকে আমরা আরও উত্তরণ করে ভালো অবস্থায় যাব। আপনি সফলভাবে একটি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা উপহার দিয়েছিলেন রাজধানীবাসীকে। আপনার উত্তরসূরি যারা আসবেন এবং এসেছেন তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে এই ট্রাফিক বিভাগ নিয়ে? ধন্যবাদ। ট্রাফিক নিয়ে যে কাজগুলো আমরা শুরু করেছি এগুলাকে আরও বেগবান করা, এগুলার এরিয়া সম্প্রসারণ করতে হবে। বিশেষ করে আমরা 70টির উপরে সিগন্যাল বা ক্রসিংয়ে মডিফিকেশন করে ট্রাফিক ফ্লো বা গতিবেগ বৃদ্ধি করেছি। আরও অনেকগুলো পয়েন্টে মডিফাই করা সম্ভব। এগুলা সিটি কর্পোরেশনের সহায়তায় ইউটার্ন তৈরি করে বা রাইট টার্ন বন্ধ করে ডেভেলপমেন্ট করা যাবে। ভিডিও মামলা যেটা চালু আছে, ভিডিও মামলার সংখ্যা বাড়াতে হবে। অর্থাৎ ট্রাফিকে যারা ভায়োলেশন করে, ভায়োলেটরদের সংখ্যা যত কমবে তত ডিসিপ্লিন আসবে। এআই সফটওয়্যারের মাধ্যমে বা এআই ক্যামেরার মাধ্যমে যে মামলা চলমান আছে এইটারও পরিধি ঢাকা শহরে পুরা ব্যক্ত করতে হবে। পাশাপাশি ওই যে বিভিন্ন সংস্থার সাথে ডিএমপির কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশনটা অব্যাহত রাখতে হবে। আগে কোঅর্ডিনেশনে হয়তো অনেক নিচের র্যাঙ্কের অফিসার যেত, হয়তো টিআই বা একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার যেত, কিন্তু আমার সময়ে এডিশনাল কমিশনার হিসেবে আমি নিজেই অথবা জয়েন্ট কমিশনার যেতাম। এই কোঅর্ডিনেশনটা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ঢাকা শহরে যে রাস্তা খোঁড়াখুড়ি করে বিভিন্ন উন্নয়নমূলক বা বিভিন্ন সার্ভিসের লাইন স্থানান্তর কাজ চলমান থাকে,
সেই কাজগুলা কোঅর্ডিনেশনগুলা বলবৎ রেখে রাস্তা খনন নীতিমালা অনুযায়ী রাস্তা খনন করে ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে হবে। পাশাপাশি আমরা পুলিশ কমিশনার থাকার সময় আমি প্রায় 52টা প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়েছি, সেগুলো নিয়ে কাজও চলছে। বিশেষ করে এর মধ্যে ছিল 26টা স্বল্পমেয়াদী প্রস্তাব। এই স্বল্পমেয়াদী প্রস্তাবগুলো নিয়ে কাজ চলছে। 13টা ছিল হলো মধ্যমেয়াদী প্রস্তাব, বলা যায় যে 1 বছরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। আর 13টা ছিল হলো দীর্ঘমেয়াদী প্রস্তাব। এই দীর্ঘমেয়াদী প্রস্তাব বলা যায় যে 2 বছরের মধ্যে কাজগুলা করা সম্ভব। তো বলা যায় যে এই প্রায় 52টা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই প্রস্তাবগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া আছে। এই কর্তৃপক্ষের কাছে দিলে তাদের সাথে যোগাযোগ করে যদি এই প্রস্তাবগুলা বাস্তবায়ন করা যায় তাহলে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা অনেক উন্নত হবে। এখন 10-11 কিলোমিটার গতিবেগ আছে, আমি মনে করি 20 কিলোমিটার গতিবেগ 2 বছরের মধ্যে করা সম্ভব। বিশেষ করে স্বল্পমেয়াদী কয়েকটা প্রস্তাব 26টার মধ্যে যেই প্রস্তাবগুলো খুবই সহজ, এটা হলো বাস রুট রেশনালাইজেশন, অর্থাৎ টিকিট সিস্টেমে বাস চলবে। এখন যে কন্ট্রাক্ট সিস্টেমে বাস চলে এটা আমরা কিছুটা আগিয়েছি। এটা যদি টিকিট সিস্টেমে বাস চালানো যায় এবং বিআরটিসি বাস সহ বিভিন্ন রুটে এক কোম্পানির অধীনে বাস আনা যায় তাহলে এইটা সহজেই ভালো হবে। পাশাপাশি রিক্সা, অটোরিক্সা কন্ট্রোল এইটাও যদি ডেভেলপ করা যায় এর ফলেও ট্রাফিক ব্যবস্থা ভালো হবে। আর হলো হকার নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা, এটাও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ কাজ করছে, ডিএমপিও করতেছে। আমি মনে করি যে হকারের সমস্যা উইন উইন সিচুয়েশনে সমাধান করা সম্ভব। হকারের সংজ্ঞাটা হলো এরকম যে আপনার দেখা যাচ্ছে যে হকার হয়তো ঘুরে ঘুরে ফেরি করবে, কিন্তু আমাদের দেশে হকারের সংজ্ঞাটা চেঞ্জ হয়ে গেছে। দেখা গেছে রাস্তার মাঝখানে 10 ফিট বাই 10 ফিট 100 স্কোয়ার ফিটে সে তার দোকান নিয়ে বসে আছে, হয়তো তরমুজের দোকান বা দামি বিদেশি ফলের দোকান, খেজুরের দোকান ইত্যাদি। তার পুঁজি হয়তো 4-5 লাখ টাকা, ডেইলি হয়তো 20-25 হাজার টাকা লাভ করে। এরা কিন্তু হকারের সংজ্ঞা পড়ার কথা না, এরা হলো ক্ষুদ্র ব্যবসায়ী বা মধ্য ব্যবসায়ী। হকার হলো যারা একবারে মানে সংসার চালানোর জন্য নিতান্ত প্রয়োজন হকারি করা তাদের। শুধুমাত্র যদি তারা রাস্তায় থাকে তাহলে রাস্তা বলতে ফুটপাতে বা ফুটপাতের পাশে থাকে তাহলে হকারের সমস্যা হওয়ার কথা না। আমার যেটা থিওরি হলো যে ঢাকা শহরের ফুটপাতগুলো কমপক্ষে 6 ফিট চওড়া, কোনো কোনো ক্ষেত্রে 18 ফিটে আছে। ফুটপাতের এক পাশে যদি এক লাইন করে মাত্র 2 থেকে 2.5 ফিট চওড়া, 4 থেকে 5 ফিট লম্বা, অর্থাৎ 10 স্কোয়ার ফিট, 10 বা 12 স্কোয়ার ফিট জায়গায় যদি হকার মাত্র 8 ঘন্টা বসে, 8 ঘন্টা বলতে দোকানের টাইম, অর্থাৎ 10টা থেকে 5টা বা 12টা থেকে রাত্র 8টা। এবং ফুটপাতের পাশেও কিন্তু কোনো কোনো জায়গা আছে যেখানে বসলে মানুষের বা গাড়ি চলাচলের অসুবিধা হয় না। রাস্তায় বসা তো দূরের কথা, রাস্তায় বসবে না, ফুটপাতের এক পাশে বসবে, অর্থাৎ 2/3 মানুষ হাঁটবে, 1/3 বসবে। তাহলে যদি ঢাকা শহরে প্রায় 60 কিলোমিটার না কত বেশি ফুটপাত আছে, এই ফুটপাতে যদি এক লাইনে বসে তাহলে আমার মনে হয় ফুটপাতে যারা হকার তারাও বাঁচবে, মানুষও ফুটপাত দিয়ে হাঁটতে পারবে, পাশাপাশি গাড়িও চলাচল করতে পারবে। অতএব ফুটপাতগুলো ম্যানেজ করা যদি প্রেশার দিয়ে এইভাবে তারা যদি একটু বিবেচক হয় যারা হকার, তাহলে কারো অসুবিধা হবে না। কারণ কি তারা দেখা যাচ্ছে যে বেশি বিক্রি আশায় বা বেশি আশায় দেখা গেল নিউ মার্কেটের 2 গেট বরাবর অথবা চাঁদনি চকের গেট বরাবর একবার পুরা রাস্তায় মানে ফুটপাত রাস্তা পুরা রাস্তায় ব্লক করে দিয়ে তারা বেচা বিক্রি করে। কিন্তু দেখা যাচ্ছে যে নীলক্ষেত বইয়ের দোকানের পাশের ফুটপাত কিন্তু ফাঁকা বা ওই পাশের রাস্তা ফাঁকা। তো তারা যদি ঢাকা শহরে এক লাইনে ফুটপাত বরাবর বা ফুটপাতের বাইরে যেখানে জায়গা আছে বরাবর যদি তারা হকারি করে এবং মানুষজন যদি ওখান থেকে কিনে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকি যারা ক্রেতা আমাদেরও দোষ আছে, আমরা দেখা গেলো নিউ মার্কেটের 2 গেট থেকে বেরোয় গেটের সামনেই যাকে পাই তার কাছ থেকে কিনি। কিন্তু আমি যদি 20 গজ 25 গজ দূরে যে নীলক্ষেত বই মার্কেটের পাশের যে হকার বসে আছে তার থেকে কিনি তাহলে কিন্তু এই হকাররা কিন্তু এক জায়গায় কনসেন্ট্রেট বেশি হয় না। কিন্তু আমাদেরও অভ্যাস খারাপ, আমরা
20-25 গজ যে একটু দূর থেকে কিনি না, ওই কাছ থেকেই কিনি। এই জন্য দেখা যায় যে নীলক্ষেত মার্কেটের হকার চলে আসতেছে, ওখানে জায়গা খালি রেখে চলে আসতেছে নিউ মার্কেটে 2 গেটে বা চাঁদনি চকের মার্কেটে। তো সেরকম মিড টার্মও কিছু ব্যবস্থা আসে, যেমন চলমান অনেকগুলো কাজ আছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা এখন এফডিসি পর্যন্ত আছে, এফডিসি থেকে কুতুবখালী বা চিটাগাং রোড পর্যন্ত এটা কাজও চলমান। এইটা হয়তো যদি সরকার একটু প্রেশার দিয়ে ধাপে ধাপে র্যাম্প বাই র্যাম্প চালু করে, একটা একটা করে র্যাম্প চালু করে, বিশেষ করে এই যে পান্থকুঞ্জ পার্ক থেকে র্যাম্পটা, বা ওই যে এদিকে কমলাপুর র্যাম্প বা পলাশী র্যাম্প, তাহলে সহজেই কিন্তু 1 বছরের মধ্যে যদি এটা চালু করতে পারে, এখানে জ্যাম থাকবে না। অন্যদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা এয়ারপোর্ট থেকে আশুলিয়া পর্যন্ত বা বাইপ্যালওয়ে, এটাও যদি ধাপে ধাপে একটা একটা র্যাম্প করে চালু করে, তাহলে ঢাকা শহরের জ্যাম কমবে। পাশাপাশি রাত্রে একটা সমস্যা হয় ডিএমপি ট্রাফিকের জন্য, 10টার সময় থেকে ট্রাক বা লরি এগুলো ঢোকে। 10টার সময় একদিকে নাইট কোচ, একদিকে ওই ট্রাক লরি, বেশ একটা কনজেশন হয়। কিন্তু যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2 অংশ যদি তাড়াতাড়ি চালু হয়ে যায়, পাশাপাশি ঢাকার যে বাইপাস রোডটা, যেটা গাজীপুরে জয়দেবপুর চৌরাস্তার ভোগড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত চালু আছে, কিন্তু কাঞ্চন ব্রিজ থেকে যদি ভুলতা পর্যন্ত চালু করা যায় ঢাকা বাইপাস রোডটা, প্লাস ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2টা চলমান কাজ দ্রুত শেষ করা যায়, প্লাস ঢাকার ইনার সার্কুলার রোডটা, এটারও কিছু কাজ চলমান। ইনার সার্কুলার রোড বলতে এটা হলো ওই কেরানীগঞ্জ থেকে আরেকটা ব্রিজ হবে, বাবুবাজার ব্রিজের প্যারালাল ব্রিজ হয়ে বেরিবাদ রোড দিয়ে বসিলা হয়ে গাবতলী হয়ে ধৌর হয়ে আবদুল্লাপুর, এই বেরিবাদ রোডটাও কিন্তু 300 ফিট, এইটারও এক্সটেনশন কাজ চলমান। এই কাজগুলো যদি বড় বড় প্রজেক্টের কাজগুলো যদি দ্রুত শেষ করে ফেলা যায়, তাহলে আমি মনে করি 2 বছরের মধ্যে ঢাকা শহর সহজেই ট্রাফিকের জন্য ইজি হবে। আমার উত্তরসূরি যারা পুলিশ অফিসার আছে বা ট্রাফিকে আছে, তারা যদি এইসব সংস্থার সাথে সবসময় কোঅর্ডিনেশন করে, সমন্বয় করে ওখানে যে এগুলা তাড়াতাড়ি করাতে পারে এবং চলমান কাজগুলো যদি অব্যাহত রাখে, তাহলে ট্রাফিক ব্যবস্থা আরও ভালো হবে। ধন্যবাদ ডিএমপি সাবেক কমিশনার মোহাম্মদ সারোয়ারকে।